আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম ডেনোভো লজের পক্ষ থেকে আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সিপিসির 9 ধারা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এভিডেন্স অ্যাক্টের অ্যাডমিশন ও কনফেশন সিরিজের ভিডিও করেছিলাম, ওইখানে 6টা ভিডিও ছিল। এছাড়াও আমরা সিপিসির একটা ভিডিও করেছিলাম এর আগে, পিটিশন কিংবা সানি মামলা কি, বিস্তারিত আলোচনা করেছিলাম ওই ভিডিওতে। এছাড়াও নারী ও শিশু নির্যাতন আইনও আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব, দ্যাট মিনস সিপিসির ধারা 9 এর যেই বিষয়গুলো কভার করে ওই বিষয়গুলো আমরা একটু জানবো শুরুতেই, যেন আমাদের পুরো আলোচনাটা ধরতে সুবিধা হয়। তো এজন্য আমি বোর্ডে একটু লিখে নেব আজকের টপিক আমরা কি কি শিখব। চলুন বোর্ডে একটু যাওয়া যাক। তো সিপিসি সিপিসি সেকশন 9 সেকশন 9 সিপিসি ধারা 9 থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেটা একটু দেখি। 1 নম্বরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাবজেক্টিভ জুরিসডিকশন সম্পর্কে। সাবজেক্টিভ জুরিসডিকশন সম্পর্কে দেওয়ানি আদালতের সাবজেক্টিভ জুরিসডিকশন সম্পর্কে। এরপর আমরা ধারা 9 থেকে আরো যেটা শিখবো সেটা হচ্ছে নেচার অফ সিভিল স্যুট সম্পর্কে। এছাড়াও 3 নম্বরে আমরা যে জিনিসটা ধারা 9 থেকে দেখতে পারবো সেটা হচ্ছে দেওয়ানি মামলা আমলে নেওয়ার বিধান সম্পর্কে, অর্থাৎ টেকিং কগনিজেন্স অফ দি সিভিল স্যুট। আমরা অনেকেই ফৌজদারি মামলা আমলে নেওয়ার বিধানটা জানি, অনেকে আবার এটাও জানি। তো আলোচনার খাতিরে আমি ফৌজদারি মামলা আমলে নেওয়ার বিধানটাও আলোচনা করব। তারপরে 4 নম্বরে আমরা যেটা জানতে পারি, দেওয়ানি আদালতের জেনারেল জুরিসডিকশন সম্পর্কে জানতে পারি। জেনারেল জুরিসডিকশন। এছাড়াও ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা ধারা 9 থেকে শিখতে পারবো, সেটা হচ্ছে এক্সক্লুশন ক্লজ। এক্সক্লুশন ক্লজ বা আউস্টার ক্লজ। তো ধারা 9 থেকে আমরা মোটামুটি সাবজেক্টিভ জুরিসডিকশন শিখব, নেচার অফ সিভিল স্যুট সম্পর্কে শিখব, অর্থাৎ দেওয়ানি প্রকৃতির মামলার বিধানটা মানে কি, কোনগুলো দেওয়ানি প্রকৃতির মামলা ওইটা দেখবো আমরা একটু। তারপর টেকিং কগনিজেন্স অফ দি সিভিল স্যুট, অর্থাৎ দেওয়ানি মামলা আমলে নেওয়ার বিধান কোথায় দেওয়া আছে এই ব্যাপারটা আমরা ধারা 9 তে দেখবো। তারপর হচ্ছে জেনারেল জুরিসডিকশন, দেওয়ানি আদালতের জেনারেল জুরিসডিকশনটাও আমরা দেখবো। দেন ফাইনালি আমরা ধারা 9 থেকে যেটা শিখবো সেটা হচ্ছে এক্সক্লুশন ক্লজ বা আউস্টার ক্লজ। এটা খুবই ইম্পর্টেন্ট, এই ব্যাপারটাও আমরা দেখব। তো আমরা যেহেতু এখানে 5টা টপিক আলোচনা করব মিনিমাম, এর সাথে আরও কিছু বিষয় চলে আসবে। তো নর্মালি সিপিসি যেহেতু একটা ইম্পর্টেন্ট আইন, এই আইনের বহুত আলোচনা আছে, অনেক আলোচনা আছে। আসলে ধারা 9 নিয়ে আলোচনা করলে মোটামুটি 4 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো আমাদের আসলে সময় স্বল্পতা কিংবা ভিডিও অনেক বড় হয়ে যায়, এজন্য অত আলোচনা করার সুযোগ নেই। শুধু জিস্ট অংশগুলো আমরা ভিডিওতে আনার চেষ্টা করব। এজন্য আপনাদের যেন বোরিং কাজ না করে, এজন্য আমরা এই ভিডিওটাকে 3টা পার্টে ভাগ করব। এই ভিডিওটাকে আমরা 3টা পার্টে ভাগ করব। প্রথম পার্টে থাকবে কিছু, সেকেন্ড পার্টে আর থার্ড পার্টে থাকবে। অর্থাৎ প্রথম পার্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাবজেক্টিভ জুরিসডিকশন, নেচার অফ সিভিল স্যুট নিয়ে দেখব। দেন টেকিং কগনিজেন্স অ্যান্ড জেনারেল জুরিসডিকশন নিয়ে আমরা সেকেন্ড ভিডিওতে দেখব। আর থার্ড ভিডিওতে এক্সক্লুশন ক্লজ বা আউস্টার ক্লজ নিয়ে আমরা আলোচনা করব। তো সময় ক্ষেপণ না করে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো ধারা 9, এটার 2টা বিষয় আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে সাবজেক্টিভ জুরিসডিকশন, দ্যাট মিনস বিষয়গত এখতিয়ার। সাবজেক্টিভ জুরিসডিকশন বা বিষয়গত এখতিয়ার, এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সাবজেক্টিভ জুরিসডিকশন বিষয়টা আসলে কি, এই ব্যাপারটা ধারা 9 আলোচনা করা হয়েছে। ধারায় বলা হয়েছে সাবজেক্টিভ জুরিসডিকশন হচ্ছে সম্পত্তির অধিকার, সম্পত্তির
অধিকার অর্থাৎ রাইট টু প্রপার্টি ও আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে পদবীর অধিকার বা রাইট টু এন অফিস। তো ধারা 9 যেটা বললো সাবজেক্টিভ জুরিসডিকশন বা বিষয়গত এখতিয়ার হচ্ছে সম্পত্তির অধিকার এবং পদপদবীর অধিকার, অর্থাৎ সম্পত্তির অধিকার এবং পদপদবীর অধিকারকে বলা হচ্ছে বিষয়গত এখতিয়ার আদালতের। এখন আমাদের প্রশ্ন হচ্ছে সম্পত্তির অধিকার বলতে আসলে কোন ধরনের সম্পত্তির গুলোর কথা বলা হয়েছে। এখানে মনে রাখবেন বলা হচ্ছে ট্যানজিবল প্রপার্টি, ট্যানজিবল প্রপার্টি আর ইনট্যানজিবল প্রপার্টি। প্রপার্টি তার মানে সম্পত্তির অধিকার এই ব্যাপারটা হচ্ছে ট্যানজিবল প্রপার্টিটার মধ্যে যাবে, অর্থাৎ দৃশ্যমান সম্পত্তি এবং অদৃশ্যমান সম্পত্তি সবগুলোই। অ্যান্ড ট্যানজিবল প্রপার্টি বলতে দৃশ্যমান অদৃশ্যমান কোনটা, এটা হচ্ছে মুভেবল হতে পারে কিংবা ইমুভেবলও হতে পারে, ঠিক আছে। মুভেবল ইমুভেবল দুটাই ট্যানজিবল প্রপার্টির মধ্যে চলে যায়। আর ইনট্যানজিবল এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। হ্যাঁ, ইন্টেলেকচুয়াল যে প্রপার্টিগুলো আছে যেমন কপিরাইট, ট্রেডমার্ক, প্যাটেন্ট, এগুলো হচ্ছে ইনট্যানজিবল প্রপার্টি। তাহলে আমরা মোটামুটি এখন পর্যন্ত ধারা 9 থেকে সাবজেক্টিভ জুরিসডিকশনটা কি এটা দেখলাম, যে সাবজেক্টিভ জুরিসডিকশন কি। সাবজেক্টিভ জুরিসডিকশন হচ্ছে সম্পত্তির অধিকার ও পদপদবীর অধিকার। এখন সম্পত্তির অধিকার বলতে কি বোঝানো হয়েছে, ট্যানজিবল প্রপার্টি, দ্যাট মিনস মুভেবল ইমুভেবল প্রপার্টি মানে স্থাবর অস্থাবর সম্পত্তি। আর ইনট্যানজিবল বলতে বোঝানো হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, ঠিক আছে, যেমন ট্রেডমার্ক, তারপর প্যাটেন্টের কথা বললাম এগুলো। এখন প্রশ্ন হচ্ছে তাহলে পদপদবীর অধিকার কোনগুলো। পদপদবীর অধিকারগুলো হচ্ছে যেমন চেয়ারম্যান, হেডমাস্টার এরকম আর কি। অর্থাৎ পদপদবী নিয়ে যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে তাহলে তখন যে মামলাটা হয় সেটা বিষয়গত এখতিয়ার হয় দেওয়ানি আদালতের, ঠিক আছে। তার মানে বিষয়গত এখতিয়ার বলতে আমরা বুঝলাম সম্পত্তির অধিকার, পদপদবীর অধিকার। সম্পত্তির অধিকার ট্যানজিবল ইনট্যানজিবল দুটাই থাকবে। পদপদবীর অধিকারের মধ্যে চলে আসছে চেয়ারম্যান, হেডমাস্টার। আপনাদের জ্ঞাতার্থে আরো একটা ব্যাপার বলি, আসলে সিপিসিতে দেওয়ানি আদালতের আরো অনেক ধরনের জুরিসডিকশন আছে, দ্যাট মিনস এখতিয়ার আছে। আমরা শুধু 9 ধারাতে যেই বিষয়গুলো কভার করে ওইগুলোই আমরা দেখব। যেমন 9 ধারাতে জেনারেল জুরিসডিকশনও কিন্তু কভার করে, এটা আমরা পরবর্তীতে আলোচনায় নিয়ে আসবো। তাহলে আশা করি এই পর্যন্ত আমরা আলোচনাটা বুঝতে পারলাম যে 9 ধারাতে প্রথমত সাবজেক্টিভ জুরিসডিকশন নিয়ে আলোচনা আছে। সেখানে বলা হয়েছে সম্পত্তির অধিকার ও পদপদবীর অধিকারকে বলা হচ্ছে সাবজেক্টিভ জুরিসডিকশন। আর সাবজেক্টিভ জুরিসডিকশনটা আমরা মোটামুটি এখন ক্লিয়ার। তো আমি একটু বোর্ডটা মুছে নিব। এবার আমরা ধারা 9-এ আজকের ভিডিওর শেষ টপিক যেটা সেটা একটু দেখব, যে ছিল হচ্ছে নেচার অফ সিভিল সুট বা দেওয়ানি প্রকৃতির মামলা, দেওয়ানি প্রকৃতির মামলা। অর্থাৎ ধারা 9 যদি আমরা পড়তে যাই তাহলে এখানে নেচার অফ সিভিল সুট বা দেওয়ানি প্রকৃতির মামলা কোনগুলো ওইগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। অর্থাৎ ধারা 9-এ বলা হয়েছে দেওয়ানি মামলার কোনগুলো, দেওয়ানি প্রকৃতির মামলা কিংবা নেচার অফ সিভিল সুট, ওই ব্যাপারে একটা ধারণা আমরা ধারা 9 থেকে পাই। তো সম্পত্তির অধিকার অর্থাৎ একটু আগে আমরা যে ব্যাপারটা দেখলাম আর কি সাবজেক্টিভ জুরিসডিকশনের, তো সম্পত্তির অধিকার ও 2 নম্বরে হচ্ছে পদপদবীর অধিকার, পদবীর অধিকার।
অধিকার এগুলো নিয়ে যদি কখনো মামলা অ্যারাইজ করে, এগুলো নিয়ে মামলা হলে বা প্রবলেম অ্যারাইজ করলে, সংগঠিত হলে, মামলা সংগঠিত হলে এদেরকে বলা হবে দেওয়ানি প্রকৃতির মামলা। দেওয়ানি প্রকৃতির মামলা অর্থাৎ যখনই সম্পত্তির অধিকার কিংবা পদ পদবীর অধিকার নিয়ে কোনো মামলা রাইজ করবে কিংবা মামলা সংগঠিত হবে, তখন সেই ধরনের মামলাকে আমরা বলবো হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা অথবা নেচার অফ সিভিল সুট। তার মানে প্রত্যেকটা মামলারই কোনো না কোনো নাম থাকে। তো পদ পদবী কিংবা সম্পত্তির অধিকার রিলেটেড যে মামলাগুলো হয় এগুলোকে দেওয়ানি প্রকৃতির মামলা বলা হয়। ধারা 9-এর ব্যাখ্যাংশে এই ব্যাপারটাই আলোচনা করা হয়েছে। ব্যাখ্যাতে শুধু এতটুকুই বলা হয়নি, আরও দুটা ব্যাপার কভার করা হয়েছে। সেখানে বলা হয়েছে ধর্মীয় কাজের অধিকার, ধর্মীয় কাজের অধিকার ও ধর্মীয় উৎসব পালনের অধিকার। ধর্মীয় কাজের অধিকার এবং ধর্মীয় উৎসব পালনের অধিকার নিয়েও যদি কখনো কোনো মামলা সংগঠিত হয়, ওইটাও দেওয়ানি প্রকৃতির মামলা নামে পরিচিত হবে। অর্থাৎ তাহলে আমরা মোটামুটি যে ব্যাপারটা ধারা 9 থেকে আরও শিখলাম সেটা হচ্ছে নেচার অফ সিভিল সুট, দেওয়ানি প্রকৃতির মামলা। এই দেওয়ানি প্রকৃতির মামলা কোনগুলো? যেগুলো সম্পত্তি সম্পর্কিত, মানে সম্পত্তির অধিকার নিয়ে হয় কিংবা পদ পদবীর অধিকার নিয়ে হয়। এগুলো পাশাপাশি আরও যেটা বলা হয়েছে ধর্মীয় কাজের অধিকার কিংবা ধর্মীয় উৎসব পালনের অধিকার। ধর্মীয় কাজের অধিকার এবং ধর্মীয় উৎসব পালনের যে অধিকার, ঠিক আছে, এইগুলো নেচার অফ সিভিল সুট হবে, অর্থাৎ দেওয়ানি প্রকৃতির মামলা হবে। এছাড়াও আমরা আরও একটা দেখতে পারি, সেটা হচ্ছে রাইট টু ভোট, অর্থাৎ ভোট দেওয়ার যে অধিকার, এটাও নেচার অফ সিভিল সুটের মধ্যেই পড়ে। তার মানে নেচার অফ সিভিল সুট বলতে আমরা যখন ইন প্র্যাকটিসে থাকবো, যখন কোথাও প্র্যাকটিস করবো কোনো আদালতে, তখন আমরা ধরে নিব নেচার অফ সিভিল সুট বলতে যে ব্যাপারটা বলছে দেওয়ানি মামলায়, সেটা হচ্ছে সম্পত্তির অধিকার এই রিলেটেড কোনো মামলা, কিংবা পদ পদবীর অধিকার এই রিলেটেড কোনো মামলা, কিংবা ধর্মীয় কাজের অধিকার নিয়ে কোনো মামলা, কিংবা ধর্মীয় উৎসব পালনের অধিকার নিয়ে যদি কোনো মামলা হয়, কিংবা ভোট দেওয়ার যে অধিকার, এইগুলো নিয়ে যদি কোনো মামলা আসে, এগুলো নিয়ে যদি কোনো মামলা সংগঠিত হয়, তাহলে তাদেরকে আমরা দেওয়ানি প্রকৃতির মামলা নামে আখ্যায়িত করব। ঠিক আছে? যেমন ধরা গেল বনানী মন্দিরের পুরোহিতের পদ নিয়ে প্রবলেম অ্যারাইজ হলো। হ্যাঁ, প্রবলেম অ্যারাইজ হলো, সেক্ষেত্রে এটা কি ধরনের মামলা হবে? এইটার যদি প্রতিকার চাই তাহলে এটা কি চাওয়া যায় কিনা? ডেফিনেটলি চাওয়া যায়, কারণ আমরা এখানে দেখেছিলাম পদ পদবী নিয়ে মামলা করা যায়। বনানী মন্দিরের পুরোহিতের পদ পদবী নিয়ে কিন্তু মামলা করা যায়। চেয়ারম্যান, কোন একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলেকশন হলো, সেইখানে দুজন দাবি করছে যে দুজনই চেয়ারম্যান হয়েছেন। তো এই প্রবলেম থেকে উত্তীর্ণ হওয়ার জন্য, রেমেডি পাওয়ার জন্য যখন আদালতে মামলা করবে পদ পদবী রিলেটেড ইস্যু নিয়ে, তখন সেটাকে আমরা বলবো নেচার অফ সিভিল সুট। এছাড়াও সরকারি বিভিন্ন চাকরির ক্ষেত্রে দেখা যায় যে চাকরির পদ নিয়ে ঝামেলা তৈরি হয়, তখনও ওই মামলাগুলোকে আমরা নেচার অফ সিভিল সুট নামে আখ্যায়িত করব। তাহলে আশা করি মোটামুটি ধারা 9 থেকে নেচার অফ সিভিল সুট আলোচনাটা বোঝা গেল। তো আমি একটু বোর্ডটা মুছে আজকে যে দুইটা টপিক আমরা আলোচনা করলাম ওইটা আমি একটু সামারি করে দিচ্ছি। আচ্ছা, আজকে আমরা যেই দুইটা বিষয় আলোচনা করলাম, প্রথমে আমরা করলাম হচ্ছে বিষয়গত এখতিয়ার নিয়ে, বিষয়গত এখতিয়ার। আর দ্বিতীয়ত আমরা পরে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা সংক্রান্ত বিষয় নিয়ে।
দেওয়ানি প্রকৃতির মামলা সংক্রান্ত বিষয় নিয়ে। তাহলে আমরা ধারা 9 থেকে যখন বিষয়গত এখতিয়ার পড়লাম তখন সেখানে আমরা দেখলাম যে সম্পত্তির অধিকার এবং পদ পদবীর অধিকার নিয়ে যদি কখনো মামলা রাইজ করে তাহলে সেটাকে আমরা বিষয়গত এখতিয়ারে আবদ্ধ করতে পারি। আর এই সম্পত্তির অধিকার কিংবা পদ পদবীর অধিকার নিয়ে যখন মামলা হয় তখন ওই মামলাকে আমরা ডাকি হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা নামে বা নেচার অফ সিভিল স্যুট নামে। সেইটা আমরা কোথায় দেখলাম? ধারা 9-এর ব্যাখ্যাতে, এক্সপ্লানেশনে আমরা এই ব্যাপারটা এই ব্যাপারটা আমরা দেখব। সেখানে আরও একটা ব্যাপার বলা আছে যে ধর্মীয় কাজের অধিকার এবং ধর্মীয় উৎসবের অধিকার, এগুলো নিয়েও যদি কখনো কোনো প্রবলেম অ্যারাইজ করে তাহলে ওইটাও দেওয়ানি প্রকৃতির মামলাই হবে। এছাড়াও আমরা ভোট দেওয়ার অধিকারের কথা বলেছিলাম। তো ওভারঅল এই আলোচনাগুলোই ছিল আমাদের আজকে। তো আশা করি আমাদের আলোচনা ভালো লেগেছে, আপনারা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন ধারা 9 থেকে। এরপরে আমরা পরবর্তী যে ভিডিও এবং থার্ড যে ভিডিওটা হবে সিরিজ ভিডিও, ওই দুইটা ভিডিওতে আমরা বাকি টপিকগুলো কভার করে ফেলবো। অর্থাৎ 3টা ভিডিওর মাধ্যমে আমরা ধারা 9টা আলোচনা করার চেষ্টা করব মূল বিষয়গুলো নিয়ে। যদিও পুরো ব্যাপার ভিডিওতে আনা সম্ভব হয় না, কারণ অনেক ব্যাপার আলোচনার থাকে, ভিডিওতে এত কিছু নিয়ে আসলে ভিডিওর ডিউরেশনটা অনেক লম্বা হয়ে যায়। তো আশা করি আপনারা আমাদের আজকের আলোচনা দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।